বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজ বাসায় অবস্থান করতেছো এই কামনায়। সরকারের যে বিধিনিষেধ সেগুলো মেনে চলতেছো, সবসময় মাস্ক পরিধান করতেছো এবং ঘন ঘন হাত ধৌত করতেছো। আমাদের আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকেই স্বাগতম। আজকের পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ সাইদুর রহমান, লেকচারার বোটানি, ঢাকা কলেজ। আজকের পাঠ আমার অনার্স সেকেন্ডারি স্টুডেন্টদের সাথে। আজকে আমরা যে অংশটুকু নিয়ে আলোচনা করবো সেই অংশটুকু হলো হেবিটেট অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ রিক্সিয়া। হেবিটেট ডিস্ট্রিবিউশন অফ রিক্সিয়া, রিক্সিয়ার স্বভাব, বসতি এবং বিস্তার নিয়ে আলোচনা করব। চলো আমরা মূল পাঠে চলে যাই। ইতালীয় বিজ্ঞানী এফ রিচি এর নাম অনুসারে রিক্সিয়া গণটির নামকরণ করা হয়েছে। ইতালীয় বিজ্ঞানী এফ রিচি এর নাম অনুসারে রিক্সিয়া গণটির নামকরণ করা হয়েছে। এই ঘনটিতে প্রায় 200 প্রজাতি রয়েছে। এই যে ঘনটি, রিক্সিয়া ঘনটিতে প্রায় 200টি প্রজাতি রয়েছে। যদি আমরা একটু বিশ্লেষণ করি, এক্ষেত্রে দেখো, রিক্সিয়া হচ্ছে হেপাটিক শ্রেণীর অন্তর্গত একটি গণ। রিক্সিয়া হচ্ছে হেপাটিক শ্রেণীর অন্তর্গত একটি ঘন। রিক্সিয়া উদ্ভিদের বিভিন্ন প্রজাতি বাংলাদেশে প্রায় সর্বোচ্চ একটি পাওয়া যায় বা জন্মে, বা রিক্সিয়া প্রজাতির বিভিন্ন প্রজাতি কি বাংলাদেশের বিভিন্ন জায়গায় জন্মে। বর্ষাকালে প্রচুর পরিমাণে, বিশেষ করে বর্ষাকালে এবং শীত স্যাঁতসেঁতে জায়গায় ওদের প্রচুর পরিমাণে পাওয়া যায়, কিন্তু ক্ষুদ্রাকার বলে আমরা এদেরকে লক্ষ্য করি না, কিন্তু এগুলোকে আকারে ছোট বলে এদেরকে লক্ষ্য করি না বা চিনিও না। এদের সাথে আমরা তেমন পরিচিত নই। রিক্সিয়া একটি বড় গণ। এই গণে প্রায় 200টি প্রজাতি নিয়ে প্রায় 200টি প্রজাতি আছে। এই গণে প্রায় 200টি প্রজাতি আছে। এর মধ্যে শুধুমাত্র রিক্সিয়া ফ্লোরেটেন্স হচ্ছে জলজ প্রজাতি। হেপাটিক শ্রেণীর সদস্যদেরকে বলা হয় কি লিভার ওয়ার্ম। এদের দেহ অর্থাৎ থ্যালাসের আকৃতি মানুষের লিভারের সাথে কিছুটা মিল সম্পন্ন। মানুষের লিভারের মিল সম্পন্ন থাকায় এদের নামকরণ করা হয়েছে লিভার ওয়ার্ম। বাংলাদেশ থেকে রিক্সিয়া গণের 45টি প্রজাতি শনাক্ত করা হয়েছে। প্রায় 45টি প্রজাতি শনাক্ত করা হয়েছে। এখন দেখো, এই যে রিক্সিয়ার যদি আমরা একটু আবাসস্থলটা দেখি, রিক্সিয়া গণের বিভিন্ন প্রজাতি স্যাঁতসেঁতে মাটিতে আর্দ্র প্রাচীরের গায়ে জন্মে থাকে। নদীর তীরে বালিতে রিক্সিয়া জন্মিতে দেখা যায়। রিক্সিয়া ফ্লোরেটেন্স ছোট ছোট ডোবা পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখা যায়। বর্ষাকালে রিক্সিয়া অধিক পরিমাণে জন্মে। এখন দেখো, এই রিক্সিয়ার স্বভাব, বসতি এবং বিস্তার, হেবিটেট এন্ড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি আমরা একটু বিশ্লেষণ করি, রিক্সিয়া হচ্ছে ব্যাঘ্র শাখান্বিত বলতে সাধারণত আমরা যে জিনিসটা বুঝি সেটা হলো রিক্সিয়া থ্যালাসের অগ্রভাগ হতে যখন রিক্সিয়া থ্যালাসের অগ্রভাগ থেকে যখন 2টি শাখা বাইর হয়ে, তখন তাকে আমরা বলি কি ব্যাঘ্র মানে অগ্র মানে প্রতিটি থ্যালাসের অগ্রভাগ 2টি ভাগে বিভক্ত। এটিকে আমরা ব্যাঘ্র শাখা নামে চিনি। তারপর হচ্ছে চ্যাপ্টা সাহিত্য থ্যালয়েড গ্যামেটোফাইটিক উদ্ভিদ। থ্যালয়েড মানে উদ্ভিদের মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। থ্যালয়েড এরা বাসস্থান দলবদ্ধ হয়ে অনেকটা গোলাকার রোজেট সৃষ্টি করে রোজেট বলতে বুঝি রিক্সিয়ার থ্যালাস একত্রে গোলাপের পাপড়ির মতো গোলাকার চক্রাকারে অবস্থান করে। এই অবস্থাকে বলা হয় রোজেট দশা।
রিক্সিয়া ফ্লোনিসে এই গণের একমাত্র জলজ প্রজাতি যা পানিতে ভাসমান বা আংশিক নিমজ্জিত অবস্থায় জলাশয়ে জন্মায়। একমাত্র জলজ প্রজাতি রিক্সিয়া ফ্লোরিটেন, যেটা কি পানিতে ভাসমান অবস্থায় থাকতে পারে বা আংশিক নিমজ্জিত অবস্থায়ও থাকতে পারে। অন্যান্য প্রজাতিগুলো হচ্ছে স্থলবাসী। এরা আর্দ্র মৃত্তিকা যুক্ত বাসস্থান ভেজা পাহাড়ের গাত্রে আর্দ্র দেয়ালে প্রচুর পরিমাণে জন্মায়। স্যাঁতসেঁতে দেয়ালে ওদের প্রচুর। অল্প কয়েকটি প্রজাতি কম আর্দ্র পরিবেশে জন্মাতে পারে। রিক্সিয়া গণের প্রায় 200 প্রজাতি রয়েছে যা পৃথিবীর সর্বোচ্চ কম বেশি পাওয়া যায় বা জন্মায়। তবে দক্ষিণ গোলার্ধে এদের বেশি জন্মাতে দেখা যায়। সমতল ভূমি থেকে হিমালয়ের 14,000 ফুট উচ্চতা পর্যন্ত এদের জন্মাতে দেখা যায়। সমতল ভূমিতে প্রায় 14,000 ফুট উচ্চতা পর্যন্ত এদের জন্মাতে দেখা যায়। হিমালয়ে সমতল ভূমিতে জন্মায় এরূপ কয়েকটি প্রজাতি হলো রিক্সিয়া ডিসকালার, রিক্সিয়া ফ্রস্টি, রিক্সিয়া গ্যাঞ্জেটিকা, রিক্সিয়া পার্সনি, রিক্সিয়া বেলার্ডেরি ইত্যাদি। এই প্রজাতিগুলো হচ্ছে তোমাদের সমতল ভূমিতে, জন্মায়। এই সমতল ভূমিতে জন্মায় এরূপ কয়েকটি প্রজাতি, রিক্সিয়া ডিসকালা, রিক্সিয়া ফ্রস্টি, রিক্সিয়া গ্যাঞ্জেটিকা, তারপর রিক্সিয়া পার্সনি, রিক্সিয়া বেলার্ডেরি ইত্যাদি। ভারতীয় উপমহাদেশে 30টি প্রজাতি রয়েছে, তবে প্রজাতির সংখ্যা প্রায় 50টি বলেও কোনো বিজ্ঞানী উল্লেখ করেছে। বাংলাদেশে 13টি প্রজাতি জন্মায়। বিজ্ঞানী সিদ্দিকী বলেছেন 2007 সালে 13টি প্রজাতি জন্মায়। এর মধ্যে যেমন রিক্সিয়া ফ্লুইড, যেটা নাকি আমরা জলজ ব্রায়োফাইট হিসাবে চিনি। রিক্সিয়ার জলজ প্রজাতি হচ্ছে রিক্সিয়া ফ্লুইটেস। তারপর আসে রিক্সিয়া বেলার্ডারি মন্ট, তারপর রিক্সিয়া আর্নেলি খান, রিক্সিয়া বেগালেন্সিস খান, রিক্সিয়া বাক্সি জামান, রিক্সিয়া বেরাবেডেন্সিস জামান, রিক্সিয়া বোগ্রান্সিস জামান, রিক্সিয়া ব্রুনিয়া জামান, রিক্সিয়া ইলিপ্টিকা জামান, রিক্সিয়া চিটাগোনেসিস, তারপর রিক্সিয়া জামালপুরেন্সিস জামান, রিক্সিয়া গ্যাঞ্জেটিকা আহমেদ, রিক্সিয়া মিরপুরেন্সিস খান ইত্যাদি। এই যে 13টা প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়। রিক্সিয়া ফ্লুইটেন্সকে বাংলাদেশের খাল, বিল, ডোবা ইত্যাদি জন্মাতে দেখা যায়। রিক্সিয়া ফ্লুইটেন্সকে বাংলাদেশের খাল, বিল, নদী, নালা, ডোবা ইত্যাদিতে জন্মাতে দেখা যায়। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খাল, বিলে প্রচুর পরিমাণে এরা জন্মায়। বাংলাদেশের বিশেষ করে দক্ষিণাঞ্চলে এই রিক্সিয়া ফ্লুইটেন্স খাল, বিলে প্রচুর পরিমাণে জন্মায়। ব্রহ্মপুত্রের চরাঞ্চলে জলাবদ্ধ ও ভিজা মাটিতে এরা প্রচুর জন্মায়। এরা প্রচুর পরিমাণ জন্মায়। জলাশয়ের পানি শুকিয়ে গেলেও এরা ভিজা মাটিতে বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি করে। জলাশয়ের পানি যখন শুকিয়ে যায় তখন ওরা কি ভিজা মাটিতে, যদি শুকিয়ে গেল, মাটি শুকিয়ে গেল, এরা ভিজা মাটিতে স্যাঁতসেঁতে জায়গায় বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি করে। এই যে দেখো, এই রিক্সিয়া ফ্রস্টি, এই যে একটা রোজেট অবস্থা, এই যে একটা রোজেট চক্রাকার একটা অবস্থান, এটা হচ্ছে একটা রোজেট অবস্থা। এই যেটা দেখো দেগ্র শাখান্বিত, মাথাটা 2 ভাগে বিভক্ত, দেগ্র শাখান্বিত।
এই জায়গায় দেখো রিক্সিয়ার কয়েকটি প্রজাতি দেওয়া আছে, রিক্সিয়া ফ্রস্টি, রিক্সিয়া ফ্লোয়েটেন্স, রিক্সিয়া গ্যাঞ্জেটিকা, তারপর রিক্সিয়া মেলানোস্পোরা, তারপর রিক্সিয়া ডিসকালার। এই বিভিন্ন প্রজাতি রিক্সিয়া এই জায়গায় আমরা দেখতে পাই। রিক্সিয়ার গ্যামেটোফাইটিক বৈশিষ্ট্য যদি দেখি, গ্যামেটোফাইটিক বৈশিষ্ট্য বা ওদের যদি দেখি, আমরা একটু সহজ যদি বলতে চাই, মাংসল রিক্সিয়া গ্যামেটোফাইট চ্যাপ্টা ত্যাগ্র শাখানিত। মাংসল রিক্সিয়ার গ্যামেটোফাইট হচ্ছে চ্যাপ্টা ত্যাগ্র শাখানিত, বিষম পৃষ্ঠ এবং সাহিত্য থেলাস। বিষম পৃষ্ঠ মানে কি, উপরে নিচে বৈশাখ দৃশ্য একই রকম না, উপরের পৃষ্ঠ একই রকম, নিচের পৃষ্ঠ একই রকম, এবং থেলাসটা হচ্ছে সাহিত্য। সাধারণত ত্যাগ্র শাখাযুক্ত অনেকগুলো থেলাস অনেকটা চক্রাকার রশির ন্যায় রোজেট সৃষ্টি করে অবস্থান করে। প্রতিটি শাখাকে লোব বলা হয়, প্রতিটি শাখাকে বলা হয় লোব, প্রতিটি শাখাকে লোব বলা হয়। দেহের বা শাখার মধ্যাঞ্চল অপেক্ষাকৃত বেশি পুরু, দেহের বা শাখার মধ্যাঞ্চল অপেক্ষাকৃত বেশি পুরু এবং প্রান্তের দিকে ক্রমশ পাতলা, প্রান্তের দিকটা হচ্ছে ক্রমশ পাতলা। অনুদৈর্ঘ্যে পুরু মধ্যাঞ্চলকে মধ্যশিরা বলা হয়, অনুদৈর্ঘ্যে পুরু মধ্যাঞ্চলকে কি মধ্যশিরা বলা হয়। সাধারণত মধ্যশিরা বরাবর থেলাসের উপরিত, সাধারণত মধ্যশিরা বরাবর উপরিতল লম্বা ও সরু খাঁজ গভীর বা হালকা হতে পারে। যেমন রিক্সিয়া গ্যাঞ্জেটিকাতে গভীর, খাঁজটা গভীর, কিন্তু রিক্সিয়া ডিসকালারের খাঁজ সরু, কেবল প্রান্তের কাছ থেকে। রিক্সিয়া ডিসকালারের খাঁজ হচ্ছে সরু, আর রিক্সিয়া গ্যাঞ্জেটিকার খাঁজ হচ্ছে গভীর, কেবল প্রান্তের কাছ থেকে। প্রতিটি শাখার প্রান্তে খাঁজ থাকে, প্রতিটি শাখার প্রান্তে কি আছে, খাঁজ থাকে। রিক্সিয়া ফ্রুস্টিতে প্রান্তীয় বা শীর্ষ খাঁজ অনুপস্থিত, রিক্সিয়া ফ্রুস্টিতে প্রান্তীয় বা শীর্ষ খাঁজ অনুপস্থিত। থেলাসের নিচের পিঠে এককুশি রাইজয়েড বা বহুকুশি স্কেল থাকে। এই যে রিক্সিয়া থেলাসের পিঠে বা পৃষ্ঠে এককুশি রাইজয়েড বা বহুকুশি স্কেল থাকে। রাইজয়েড হচ্ছে দুই প্রকার, মসৃণ এবং স্কেল। এককুশি বা বহুকুশি স্কেল হচ্ছে রিক্সা থেলাসের নিম্নতল থেকে সৃষ্ট এককুশি রুমকে রাইজয়েড এবং বহুকুশি রুমকে কি বলি, শল্ক বা স্কেল। রিক্সা থেলাসের নিম্নতলে যে আছে, এই নিম্নতলে কি এককুশি রোমকে বলে আমরা রাইজয়েড এবং বহুকুশি রোমকে বলি শল্ক বা স্কেল। রাইজয়েড হচ্ছে দুই প্রকার, মসৃণ হইতে পারে, অমসৃণ হইতে পারে। অমসৃণ রাইজয়েডের প্রাচীরের গাত্র থেকে ঘুজের উপবৃদ্ধি অভ্যন্তরীণ দিকে সংবর্ধিত থাকে বলে একে অমসৃণ বলা হয়। মসৃণ রাইজয়েডে এরূপ কোনো উপবৃদ্ধি থাকে না, মসৃণ রাইজয়েডে কি এইরকম উপবৃদ্ধি থাকে না। রাইজয়েড অনেকটা মূল রুমের ন্যায় পুষ্টি শোষণ এবং থেলাসকে বাসস্থানের সাথে আবদ্ধ করে রাখতে সহায়তা করে। রাইজয়েডের কাজটা কি, ওরা মূল রুমের ন্যায় কি পুষ্টি শোষণ করে এবং থেলাসকে বাসস্থানের সাথে আবদ্ধ রাখতে সহায়তা করে। যেমন এই যে রিক্সিয়া কলোনি আকার আছে, এই রিক্সিয়ার যদি থেলাসের পৃষ্ঠদেশ রাইজয়েড, শাখা বা লোব স্প্রোফাইট, রিক্সিয়ার দৈর্ঘ্য গঠন রাইজয়েড। এখন দেখো রিক্সিয়া থেলাসে অঙ্কীয় দৃশ্য স্কেল এবং রাইজয়েড, অমসৃণ রাইজয়েড আর মসৃণ রাইজয়েড আর স্কেল সলকট। রিক্সিয়া ফুস্টি এবং রিক্সিয়া ফ্লোয়েটেন্স এর রাইজয়েড সাধারণত অনবী। রিক্সিয়া ফুস্টি এবং রিক্সিয়া ফ্লোয়েটেন্সে রাইজয়েড সাধারণত হচ্ছে অনুপস্থিত। রাইজয়েড ছাড়াও বেগুনি একস্তর কোষযুক্ত বহুকোষী স্কেল থাকে। রাইজয়েড ছাড়াও কি বেগুনি বর্ণের একস্তর পুরু কোষযুক্ত বহুকোষী স্কেল থাকে। থেলাসের প্রান্তের কাছাকাছি অঞ্চলে এক সারিতে এবং পরিণত অংশে কিনারার দিকে দুই সারিতে স্কেল অবস্থান করে। থেলাসের প্রান্তের কাছাকাছি অঞ্চলেও এক সারিতে এবং পরিণত অংশে কিনারার দুই সারিতে স্কেল অবস্থান করে। মধ্য অঞ্চলের স্কেলের লম্বালম্বী বিভাজনের ফলে এইরূপ দুই সারি স্কেলের সৃষ্টি হয়।
স্কেল আর্দ্রতা সংরক্ষণে সহায়তা করে, স্কেল আর্দ্রতা সংরক্ষণে সহায়তা করে। শীর্ষের দিকের স্কেল বর্ধনশীল অঞ্চলের টিস্যুকে রক্ষা, শীর্ষের দিকের যে স্কেল সেটা কি বর্ধনশীল অঞ্চলের টিস্যুকে রক্ষা করে। রিক্সিয়া ফুস্টি এবং ক্রিস্টিলেনা, থেকে স্কেল বিলুপ্ত প্রায়, রিক্সিয়া ফুস্টি এবং ক্রিস্টিলেনাতে স্কেল বিলুপ্ত প্রায়। এখন দেখো এই যে আমরা যে রিক্সিয়ার যে অন্তর্গঠন দেখলাম, রিক্সিয়া উদ্ভিদ হচ্ছে কি আমাদের গ্যামেটোফাইটিক উদ্ভিদ, আমি সামারি আকারে বলি রিক্সিয়া উদ্ভিদ হচ্ছে গ্যামেটোফাইটিক উদ্ভিদ। এদের দেহ হচ্ছে থ্যালয়েড, অর্থাৎ কি দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। থ্যালাসটি সবুজ, সাহিত্য এবং বিষম পৃষ্ঠ। থ্যালাস হচ্ছে দ্যাগ্র শাখা বিশিষ্ট, সাধারণত কতগুলো রিক্সিয়া থ্যালাস একত্রে গোলাপের পাপড়ির মতো গোলাকার চক্রাকার অবস্থান করে, এই অবস্থাকে আমরা বলে থাকি রোজেট অবস্থা। থ্যালাসের উপরে পৃষ্ঠে লম্বালম্বী মধ্যশিরা আছে এবং শিরা বরাবর কি আছে, খাঁজ আছে, থ্যালাসের প্রতি শাখার শীর্ষে একটি খাঁজ আছে, একে অগ্রস্ত খাঁজ বলে। থ্যালাসের প্রতিটি শাখার উপরে পৃষ্ঠে কি একটি খাঁজ আছে, একে অগ্রস্ত খাঁজ বলে। থ্যালাসের নিচের পৃষ্ঠ থেকে বহুকোষী স্কেল এবং এককোষী রাইজয়েড সৃষ্টি হয়। রাইজয়েড মসৃণ এবং অমসৃণ এই দুই প্রকার হয়ে থাকে। থ্যালাসকে মাটির সাথে আটকে রাখা এবং মাটিতে পানি এবং খনিজ লবণ শোষণ করে স্কেল ও রাইজয়েডের কাজ। রিক্সিয়ার স্প্রোফাইট সর্বাপেক্ষা সরল এবং সম্পূর্ণরূপে গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। এই যে কথা খেয়াল করো, রিক্সিয়ার থ্যালাস কি স্প্রোফাইট, সর্বাপেক্ষা সরল এবং সম্পূর্ণরূপে গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। স্প্রোফাইট শুধুমাত্র গোলাকার ক্যাপসুলে গঠিত, যা থ্যালাসে কি নিমজ্জিত থাকে, এখন দেখো থ্যালাসের অন্তর্গঠনটা যদি আমরা দেখি, থ্যালাসের অন্তর্গঠন দেখতে চাইলে আমরা যে জিনিসটা দেখতে পারবো, আমরা যদি রিক্সিয়ার থ্যালাসকে প্রস্থচ্ছেদ করি, রিক্সিয়ার মধ্য অঞ্চল অপেক্ষিত পূর্ব এবং প্রান্তের দিক থ্যালাসের টিস্যুকে দুটি সুস্পষ্ট অঞ্চলে ভাগ করা যায়। দুটি সুস্পষ্ট, একটা সঞ্চয়ী অঞ্চল আর একটা হচ্ছে কি ফটোসিনথেটিক অঞ্চল। একটা সঞ্চয়ী অঞ্চল, একটা হচ্ছে কি ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চল। এখন দেখো এই যদি আমরা ফটোসিনথেটিক অঞ্চল এবং আত্তীকরণ অঞ্চলের ক্ষেত্রে খেয়াল করি, যেমন সঞ্চয়ী অঞ্চল হচ্ছে থ্যালাসের ফটোসিনথেটিক অঞ্চলের নিচে, থ্যালাসের যে ফটোসিনথেটিক অঞ্চল আছে এই অঞ্চলের নিচে অবস্থিত হচ্ছে আমার কি এই সঞ্চয়ী অঞ্চল। থ্যালাসের নিচের দিকে অঙ্কিত অঞ্চলকে বলা হয় সঞ্চয়ী অঞ্চল। এই অঞ্চলটি কয়েক সারি বর্ণহীন প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, সাধারণত আন্তঃকোষীয় ফাঁক বিবর্জিত। এই সকল কোষে প্রচুর শ্বেতসার কণা বা স্টার্চ থাকে। এখন দেখো থ্যালাসের নিচের দিকে বা অঙ্কীয় অঞ্চলকে আমরা বলি সঞ্চয়ী অঞ্চল। এই অঞ্চলটি ঘন সন্নিবিষ্ট অসবুজ প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এই জায়গায় কি অসবুজ প্যারেনকাইমা কোষ দ্বারা, আমরা কি বর্ণহীন বলছি, অসবুজ প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এই কোষগুলোকে সঞ্চিত খাদ্য হিসেবে স্টার্চ অবস্থান করে। এই কোষগুলোতে সঞ্চিত খাদ্য হিসেবে স্টার্চ অবস্থান করে। বিক্ষিপ্তভাবে কিছু কোষে তৈলবিন্দু দেখা যায়। এই অঞ্চলে বায়ুকুটুরি বা আন্তঃকোষীয় অবকাশ থাকে না। সঞ্চয়ী অঞ্চলের সর্বনিম্ন কোষস্তরকে নিম্নতক বলা হয়। দেখো সঞ্চয়ী অঞ্চলের সর্বনিম্ন কোষস্তরকে বলা হয় নিম্নতক। এই যে দেখো আমার নিম্নতক দেখায়, এই যে নিম্নতক সঞ্চয়, এই হচ্ছে আমার সঞ্চয়ী অঞ্চল। সঞ্চয় সবচেয়ে নিম্নতকের কোষটিকে নিম্নতক বলা হয়, সর্বনিম্ন কোষকে। এই ত্বকে লোমের ন্যায় এককোষী মসৃণ এবং অমসৃণ রাইজয়েড এবং এককোষী মসৃণ বা অমসৃণ রাইজয়েড এবং বহুকোষী স্কেল দেখা যায়। এককোষী রাইজয়েড এবং বহুকোষী, দেখো এই যে মসৃণ রাইজয়েড, এই যে অমসৃণ রাইজয়েড, আবার বহুকোষী স্কেল দেখা যায়।
রাইজয়েড ত্বকীয় কোষের বর্ধিত অংশ বিশেষ। রাইজয়েড হচ্ছে ত্বকীয় কোষের বর্ধিত অংশ বিশেষ। স্কেল সাধারণত বেগুনি বর্ণের এবং একস্তর কোষ দ্বারা গঠিত পাতলা উপাঙ্গ। স্কেল সাধারণত হচ্ছে বেগুনি বর্ণের এবং একস্তর কোষ দ্বারা গঠিত পাতলা উপাঙ্গ। পাতলা উপাঙ্গ এটা হচ্ছে থ্যালাসের প্রস্থ। একটা থ্যালাসের অন্তর্কোণ আর থ্যালাস যখন প্রস্থচ্ছেদ করে তাহলে আমরা এইরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো। আর সালোক সংশ্লেষণকারী বা আত্তীকরণ অঞ্চল যদি বলি বা ফটোসিনথেটিক অঞ্চল যদি বলি, এটার ক্ষেত্রে যদি আমরা একটু বিশ্লেষণ করি, থ্যালাসের উপরের দিকে ক্লোরোপ্লাস্ট যুক্ত খাড়া কোষের সারি নিয়ে অঞ্চল গঠিত। থ্যালাসের উপরের দিকে ক্লোরোপ্লাস্ট যুক্ত খাড়া কোষের সারি নিয়ে অঞ্চল গঠিত। এই অঞ্চলে ফটোসিনথেসিস হয়, অর্থাৎ খাদ্য ফটোসিনথেসিস মানে কি, অর্থাৎ খাদ্য তৈরি হয়। ক্লোরোপ্লাস্ট যুক্ত এই সারিগুলোকে আত্তীকরণ সূত্র বলা হয়। ক্লোরোপ্লাস্ট যুক্ত সারিকে বলা হয় আত্তীকরণ সূত্র। এইসব আত্তীকরণ সূত্রের মধ্যবর্তী সরু লম্বা নালীর ন্যায় বায়ুপূর্ণ স্থানকে বায়ু প্রকোষ্ঠ বলা হয়। বায়ুপূর্ণ স্থানকে বলা হয় বায়ু প্রকোষ্ঠ। বায়ুপূর্ণ স্থানকে বলা হয় বায়ু প্রকোষ্ঠ। প্রতিটি বায়ু প্রকোষ্ঠ একটি ছিদ্র পথে বাইরের সাথে উন্মুক্ত। প্রতিটি বায়ু প্রকোষ্ঠ একটি ছিদ্র পথে কি বাইরের সাথে উন্মুক্ত। এই ছিদ্র পথে বায়ু ছিদ্র, এই ছিদ্র পথকে বায়ু ছিদ্র বলে। এই ছিদ্র পথকে বায়ু ছিদ্র বলে। প্রতিটি প্রতিটি বায়ু ছিদ্র আত্তীকরণ সূত্রের বাহিরের কোষগুলো, আত্তীকরণ সূত্রের বাহিরের কোষগুলো কিছুটা বড় এবং ক্লোরোপ্লাস্ট বিহীন হয়। বর্ণহীন এই কোষগুলোকে থ্যালাসের উপরে একটি অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক গঠন করে। এই বর্ণহীন এই কোষগুলোকে থ্যালাসের উপরে একটি অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক গঠন করে। বর্ণহীন এক সারি কোষ দ্বারা থ্যালাসের ঊর্ধ্বত্বক গঠিত। বর্ণহীন এক সারি কোষ দিয়ে থ্যালাসের ঊর্ধ্বত্বকটা গঠিত। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো, যদি আমরা যদি এই যে কথাগুলো বললাম, এই জায়গায় খেয়াল করো, এই কথাগুলো আমরা বললাম, সালোক সংশ্লেষণকারী বা আত্তীকরণ অঞ্চল, এই যে রিক্সা ফ্লোরেন্স থ্যালাস, এটা হচ্ছে রিক্সা ফ্লোরেন্স, জলজ প্রজাতির একটা গণের কথা বলছিলাম, রিক্সা ফ্লোরেন্স। এই থ্যালাসের প্রস্থচ্ছেদ চিত্র এটা। সঞ্চয় অঞ্চলের উপরিভাগ থেকে উদ্ভিত ক্লোরোপ্লাস্ট গাঢ় সবুজ বনের কোষ দ্বারা গঠিত স্তম্ভের সারি দ্বারা এই অঞ্চল গঠিত। সঞ্চয় অঞ্চলটা কি? সঞ্চয় অঞ্চলের উপরিভাগ থেকে উদ্ভিত ক্লোরোপ্লাস্ট গাঢ় সবুজ বনের কোষ দ্বারা গঠিত স্তম্ভের সারি দ্বারা এই অঞ্চল মানে সালোক সংশ্লেষণকারী বা আত্তীকরণ অঞ্চলটা গঠিত। সবুজ কোষের সারিগুলোকে আত্তীকরণ ফিলামেন্ট সূত্র বলে। সবুজ কোষের এই সারিগুলোকে আত্তীকরণ ফিলামেন্ট সূত্র বলে। আত্তীকরণ ফিলামেন্ট সূত্র বলে। এখন দেখো, এই আত্তীকরণ ফিলামেন্টগুলো সাধারণত অশাক। আত্তীকরণ ফিলামেন্টগুলো সাধারণত অশাক এবং প্রান্তীয় কোষটি অপেক্ষাকৃত বড় এবং নাশপাতির ন্যায় এবং বর্ণহীন এবং স্বচ্ছ। বর্ণহীন এবং স্বচ্ছ। আত্তীকরণ ফিলামেন্ট সাধারণত কি অশাক, শাখা থাকে না, এবং এর প্রান্তীয় কোষটি হচ্ছে অপেক্ষাকৃত বড়, নাশপাতি ন্যায় এবং বর্ণহীন এবং স্বচ্ছ। পার্শ্ববর্তী ফিলামেন্ট সমূহের শীর্ষস্থ স্বচ্ছ। পার্শ্ববর্তী ফিলামেন্ট সমূহের শীর্ষস্থ স্বচ্ছ কোষগুলো একত্রে এক সাইটে শিথিলভাবে অবস্থান করে অসম্পূর্ণ বা অপকৃত ঊর্ধ্বত্বক সৃষ্টি করে। আত্তীকরণ অঞ্চলে অনেক সরু অথবা প্রশস্ত খাড়া বায়ুকুটির অবস্থান করে। কিছু প্রজাতির সরু বায়ুকুটি 4 সারি আত্তীকরণ ফিলামেন্টের সমন্বয়ে গঠিত, যেমন রিক্সা গ্লকা। কিছু প্রজাতির বায়ুকুটি প্রশস্ত এবং 6 থেকে 8 সারি ফিলামেন্ট সমন্বয়ে গঠিত। রিক্সা বার্সিকুলোসা। ঊর্ধ্বত্বকের ফাঁকা স্থানগুলোকে বায়ুরন্ধ্র বা ইয়ারপোর বলে। ঊর্ধ্বত্বকের ফাঁকা স্থানগুলোকে বায়ুরন্ধ্র বলে। রিক্সার বায়ুরন্ধ্র অত্যন্ত সরল। 4 থেকে 8টি ঊর্ধ্বত্বকের কোষের আন্তঃকোষীয় অবকাশ থাকে। রিক্সার বায়ুরন্ধ্র অত্যন্ত সরল, 4 থেকে 8টি ঊর্ধ্বত্বকের কোষের আন্তঃকোষীয় অবকাশ থাকে। মার্কিন শেয়ার বায়ুরন্ধ্রের ন্যায় সুগঠিত আদর্শ
আদর্শ বায়ুন্দ্র রিক্সিয়াতে অনুভূমি প্রতিটি বায়ু প্রকোষ্ঠের ঊর্ধ্বতকে অবস্থিত আন্তঃকোষীয় অবকাশ সদৃশ সরল বায়ুরন্ধ্রের মাধ্যমে বাইরে বায়ুমণ্ডলের সাথে যুক্ত। রিক্সিয়া ফ্লোরেটেন্স এবং রিক্সিয়া ক্রিস্টালিয়ানা এর সবুজ আত্তীকরণ ফিলামেন্ট গুলো এলোমেলো এবং শাখান্বিত থাকে বলে বায়ুকুঠুরিগুলো খাড়া না হয়ে বহুতল বিশিষ্ট, আকারে বড় এবং একাধিক স্তরে সজ্জিত থাকে। আমরা কি বললাম? রিক্সিয়া ফ্লোরেটেন্স এবং রিক্সিয়া ক্রিস্টালিয়ানা এর সবুজ আত্তীকরণ ফিলামেন্ট গুলো এলোমেলো, অগুছালো এবং শাখান্বিত থাকে বলে বায়ুকুঠুরিগুলো খাড়া না হয়ে বহুতল বিশিষ্ট, আকারে বড় এবং একাধিক স্তরে সজ্জিত থাকে। জলজ অবস্থায় রিক্সিয়া ফ্লোরেটেন্সের ঊর্ধ্বতক বায়ুরন্ধ্রহীন, কিন্তু জলজ অবস্থায় ঊর্ধ্বতকে ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুরন্ধ্র দেখা যায়। জলজ অবস্থায় রিক্সিয়া ফ্লোরেটেন্সের ঊর্ধ্বতক বায়ুরন্ধ্রহীন, কিন্তু স্থলজ অবস্থায় কি ঊর্ধ্বতকে ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুরন্ধ্র দেখা যায়। আমরা যদি থ্যালাসের দৈহিক বৃদ্ধিটা একটু আলোচনা করি, থ্যালাসের দৈহিক বৃদ্ধি নিয়ে যদি আলোচনা করি, বর্ধনশীল শাখা থ্যালাসের দৈহিক বৃদ্ধির বর্ধনশীল শাখার অগ্রভাগের খাঁজে অনুপস্থে সারিবদ্ধভাবে সজ্জিত 3 থেকে 5টি বা ততোধিক বাজক কোষের বিভাজনের মাধ্যমে থ্যালাসের দৈহিক বৃদ্ধিটা ঘটে। প্রতিটি বাজক কোষ বিভাজিত উপরের দিকে এবং নিচের দিকে কোষ সৃষ্টি, বাজক কোষটি বিভাজিত উপরের দিকে এবং নিচের দিকে কোষ সৃষ্টি করে। থ্যালাসের টিস্যুর অধিকাংশই উপরে কোষসমূহ থেকে উৎপন্ন হয়। নিচের কোষসমূহ থেকে থ্যালাসের নিম্নতক বা রাইজয়েড এবং স্কেল উৎপন্ন হয়। উপরের কোষের প্রথম বিভাজন থ্যালাসের সমান্তরালে ঘটে। অভ্যন্তরের দিকের অপত্য কোষ বারবার বিভাজিত হয়ে গণসন্নিবিষ্ট বর্ণহীন প্যারেনকিমা সঞ্চয়ী অঞ্চলের সৃষ্টি করে। আর উপরের অপত্য কোষ বারবার বিভাজিত হয়ে সবুজ কোষযুক্ত আত্তীকরণ অঞ্চল এবং অপকৃত ঊর্ধ্বতক এবং জননাঙ্গ সৃষ্টি করে। কি বললাম? উপরের যে অপত্য কোষ আছে সেটা কি বারবার বিভাজিত হয়ে সবুজ কোষযুক্ত আত্তীকরণ অঞ্চল, অপকৃত ঊর্ধ্বতক এবং জননাঙ্গ সৃষ্টি করে। রিক্সিয়ার বংশবৃদ্ধি বা জনন প্রক্রিয়া, রিক্সিয়া সাধারণত অঙ্গজ এবং যৌন উপায়ে বংশবৃদ্ধি করে। আমরা যদি জানি জনন হচ্ছে যে কোনো জীবের একটা কি জনন হচ্ছে যে কোনো জীবের একটি অনন্য বৈশিষ্ট্য। এখন দেখো এই অঙ্গজ জনন দৈহিক অঙ্গের মাধ্যমে যে জনন প্রক্রিয়া সংঘটিত হয় তাকে বলি আমরা অঙ্গজ প্রজনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। আমরা যেহেতু রিক্সিয়ার অঙ্গজ যৌন উপায়ে বংশবৃদ্ধি করে, আমরা অঙ্গজ জননটা নিয়ে আলোচনা করব। অঙ্গজ প্রজনন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন। এই যে অঙ্গজ দৈহিক অঙ্গের মাধ্যমে যে প্রজনন প্রক্রিয়ার সঙ্গে তাকে বলা হচ্ছে আমরা অঙ্গজ প্রজনন। এবং থ্যালাসের পুরাতন অংশের পচন অঙ্গজ প্রজনন ভেজিটেটিভ। থ্যালাসের ক্রমবৃদ্ধি এবং পিছনের পুরাতন অংশের পচন ঘটতে থাকে। পচনটা কি দেগ্র শাখা পর্যন্ত পৌঁছালে শাখা দুটি পৃথক হয় এবং বৃদ্ধিতে নতুন উদ্ভিদ সৃষ্টি করে। রিক্সিয়া প্রধানত এই প্রক্রিয়ায় থ্যালাসের পুরাতন পচনের প্রক্রিয়ায় কি অঙ্গজ প্রজনন প্রক্রিয়াটা সংগঠিত করে। রিক্সিয়া প্রধানত এই প্রক্রিয়া অঙ্গজ জনন ঘটায়। এখন দেখো এই যে পচনের অংশ যে দেখাইলাম, থ্যালাসের খন্ডস্বর, থ্যালাসের পচনকৃত অংশ, থ্যালাস অংশ, নতুন থ্যালাস, পুরাতন থ্যালাস, নতুন থ্যালাস, এই যে দুইটা অংশ এই দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে দেগ্র শাখা। রিক্সিয়া পচন এবং খণ্ডনের মাধ্যমে অঙ্গজ প্রজনন। তারপর অস্থানিক শাখা সৃষ্টি বলে
কোন প্রজাতি থ্যালাসের নিম্ন পৃষ্ঠ থেকে অস্থানিক শাখা সৃষ্টি করে। এইসব শাখা পৃথক হয়ে নতুন উদ্ভিদ উৎপন্ন করে। অস্থানিক শাখা মানে কোন প্রজাতি থ্যালাসের নিম্ন পৃষ্ঠ থেকে কি অস্থানিক শাখা সৃষ্টি করে। এই সকল শাখা পৃথক হয়ে নতুন উদ্ভিদ উৎপন্ন করে। রিক্সিয়া ফ্লুয়েটেসে প্রচুর অস্থানিক শাখা সৃষ্টির মাধ্যমে দ্রুত বংশবৃদ্ধি ঘটায়। রিক্সিয়া ফ্লুয়েটেস প্রচুর অস্থানিক শাখা সৃষ্টির মাধ্যমে দ্রুত বংশবৃদ্ধি ঘটায়। এখন এই যে দেখো টিউবার সৃষ্টি, মানে তারপর টিউবার সৃষ্টি, এটা হচ্ছে অস্থানিক শাখা। এই যে নিম্ন পৃষ্ঠ থেকে অস্থানিক শাখা বেরোচ্ছে, এই জায়গা থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হচ্ছে। রিক্সিয়া ফ্লোরেন্সিয়া জলজ প্রজাতি অস্থানিক শাখা সৃষ্টির মাধ্যমে ওরা দ্রুত বংশবৃদ্ধি ঘটায়। তারপরে হচ্ছে তোমাদের টিউবার সৃষ্টির মাধ্যমে। টিউবার সৃষ্টি কোন প্রজাতি বর্ধনশীল, কোন প্রজাতি বর্ধনশীল ঋতুর শেষে, কোন প্রজাতি বর্ধনশীল ঋতুর শেষে থ্যালাসে প্যারেন্টিং টিউমার সৃষ্টি হয়। প্যারেন্টিং টিউমার সৃষ্টি করে এবং প্রতিকূল পরিবেশে অতিক্রান্ত হলে কি পরবর্তী অঙ্কুরিত হয় এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়। প্রতিকূল পরিবেশটা পার করার পর কি হয়, ওরা অঙ্কুরিত হয় এবং কি বৃদ্ধিপ্রাপ্ত নতুন থ্যালাস সৃষ্টি করে। উদাহরণ রিক্সিয়া ডিসকালা, রিক্সিয়া বেলাডারি, রিক্সিয়া প্যারেন্সিস ইত্যাদি। তারপর থ্যালাসের শীর্ষের মাধ্যমে কোন প্রজাতির থ্যালাসের শীর্ষ, কোন প্রজাতির থ্যালাসের শীর্ষ বা শীর্ষের কোষ বৃদ্ধি পেয়ে কোন প্রজাতির থ্যালাসের শীর্ষ বা শীর্ষের কোষে বৃদ্ধি পেয়ে নতুন থ্যালাস উৎপন্ন করে। যেমন রিক্সিয়া ডিসকালারের থ্যালাসের শীর্ষভাগ বর্ধন ঋতুর শেষে মাটির অভ্যন্তরে প্রবেশ করে বৃদ্ধি পেয়ে মোটা হয় এবং পরবর্তী অনুকূল পরিবেশে বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদে পরিণত হয়। কেশব 1925 সালে বলছেন পরিবেশে বৃদ্ধিপ্রাপ্ত নতুন উদ্ভিদে পরিণত হয়। তারপর রাইজয়েটের মাঝে রিক্সিয়া গ্লোকা এই রাইজয়েটের প্রান্তে শিশু থ্যালাস উৎপন্ন হতে পারে। রিক্সিয়া গ্লোকাতে কি হয়েছে, রাইজয়েটের প্রান্তে শিশু থ্যালাস উৎপন্ন হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই রিক্সিয়া গণের নিয়ে যে আলোচনা করলাম, এই জায়গায় আমরা মূলত যদি একটু আমরা সামারি আকার আলোচনা করি, যেমন রিক্সিয়ার স্বভাব, বসতি এবং বিস্তার নিয়ে যে আলোচনা করলাম, আর আমরা জনন প্রক্রিয়ার মধ্যে রিক্সিয়ার দুই প্রক্রিয়া জনন প্রক্রিয়া সংগঠিত, একটা অঙ্গজ আর একটা যৌন। অঙ্গজ প্রজনন প্রক্রিয়া নিয়ে আলোচনা করলাম। আমরা রিক্সিয়ার স্বভাব, বসতি এবং বিস্তার যদি আলোচনা করি, তার মধ্যে মোটা দাগে যে কথাগুলো বললাম সেগুলো রিক্সিয়া আছে দ্যাগ্র শাখান্বিত চ্যাপ্টা সাহিত্য থ্যালয়েড এবং গ্যামেটোফাইটিক উদ্ভিদ। এরা কি বাসস্থানে দলবদ্ধ অনেকটা কি গোলাকার রোজের সৃষ্টি করে অবস্থান করে। একমাত্র জলজ প্রজাতি হচ্ছে রিক্সিয়া ফ্লোয়েটেস। এরা সমতল ভূমি থেকে হিমালয়ের 14,000 ফুট উচ্চতা পর্যন্ত এদের জন্মাতে দেখা যায়। আর তারপরে ভারত উপমহাদেশে প্রায় 30টি প্রজাতি রয়েছে। বাংলাদেশেও 13টি প্রজাতি জন্মায়, যে প্রজাতিগুলোর নাম আমরা বলছি। আর ওদের কিন্তু গ্যামেটোফাইটিক যে গঠন, মাংসল রিক্সিয়া গ্যামেটোফাইট চ্যাপ্টা দ্যাগ্র শাখান্বিত বিষমপৃষ্ঠ এবং শায়িত থ্যালাস আর ওদের থ্যালাসের যে অন্তর্গঠন, অন্তর্গঠনের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো দেখলাম, ওদের সেকশন গুলো আমরা দুইটা অঞ্চলে ভাগ করছি, একটা সঞ্চয় অঞ্চল বা স্টোরেজ রিজন, আর একটা পাইছিলাম আত্তিকরণ অঞ্চল বা ফটোসিনথেটিক অঞ্চল বা সালোক সংশ্লেষণী অঞ্চল। এই দুইটা ভাগে ভাগ করেছিলাম, এগুলোর বর্ণনা আমরা বললাম। আর ওদের দৈহিক বৃদ্ধি হয়েছে বর্ধনশীল শাখার অগ্রভাগের কাছে অনুপস্থিত সারিবদ্ধভাবে সজ্জিত 3 থেকে 5টি বা ততোধিক বাজক কোষের বিভাজনের মাধ্যমে থ্যালাসের দৈহিক বৃদ্ধিটা ঘটে থাকে। প্রতিটি বাজক কোষ বিভাজিত উপরের দিকে বা নিচের দিকে কোষ সৃষ্টি করে। বাজক কোষ বিভাজিত উপরের দিকে এবং নিচের দিকে কোষ সৃষ্টি করে। থ্যালাসের টিস্যুর অধিকাংশ উপরের কোষসমূহ থেকে উৎপন্ন হয়। আর রিক্সিয়ার দুইটা প্রক্রিয়া বংশবৃদ্ধি সংগঠিত করে। একটা প্রক্রিয়া হয়েছে অঙ্গজ প্রজনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন, আর একটা যৌন প্রজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। আমরা আগামী ক্লাসে যৌন প্রজনন নিয়ে আলোচনা করব।
অঙ্গজ উপায়ে দৈহিক অঙ্গের মাধ্যমে ওরা যে বিভাজন প্রক্রিয়া সংঘটিত করে, এর মধ্যে একটা হচ্ছে তোমার থ্যালাসের পুরাতন অংশ, থ্যালাসের পুরাতন অংশের পচন, বিশেষ করে থ্যালাসের ক্রমবৃদ্ধি এবং পিছনে পুরাতন অংশের পচন ঘটতে থাকে। পচন দ্যাগ্র শাখা পর্যন্ত পৌঁছালে শাখা দুটি পৃথক হয়ে যায়। দ্যাগ্র শাখা, উপরে যে দ্যাগ্র শাখা আছে দুইটা ভাগে বিভক্ত, সেইটা পৌঁছালে দুইটি ভাগে বিভক্ত হয়ে যায় এবং বৃদ্ধিপ্রাপ্ত নতুন উদ্ভিদ সৃষ্টি করে। তারপরে আরেকটা আছে অস্থানিক শাখা সৃষ্টি করে। অস্থানিক শাখা, কোনো কোনো থ্যালাসের নিম্নস্থ অস্থানিক শাখা সৃষ্টি করে। তারপর টিউবার সৃষ্টির মাধ্যমে, টিউবার সৃষ্টির মাধ্যমে এই যে চিত্রের মধ্যে দেখো, টিউবার সৃষ্টির মাধ্যমে কোনো কোনো পদে বর্ধন ঋতুর শেষে থ্যালাসে প্যারেন্টিং টিউবার সৃষ্টি করে এবং প্রতিকূল পরিবেশে অতিক্রান্ত হলে তা অঙ্কুরিত এবং বৃদ্ধিপ্রাপ্ত নতুন থ্যালাস সৃষ্টি করে। তারপর আছে থ্যালাসের শীর্ষের মাধ্যমে, থ্যালাসের শীর্ষের মাধ্যমে এবং কোনো কোনো পদে থ্যালাসের শীর্ষ বা শীর্ষের কোষ বৃদ্ধি পেয়ে নতুন থ্যালাস উৎপন্ন করে। যেমন ড্রিক্সিয়ার ডিসকালারের থ্যালাসের শীর্ষ বর্ধন ঋতুর শেষে মাটির অভ্যন্তরে প্রবেশ করে বৃদ্ধি পেয়ে মোটা হয় এবং পরবর্তী অনুকূল পরিবেশে বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদে পরিণত হয়। আর একটা রাইজোটের মাধ্যমে রিক্সা গ্লুকায় রাইজোটের প্রান্তে শিশু থ্যালাস উৎপন্ন হতে পারে এবং পরবর্তী বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায় কি রিক্সিয়া গঠন করে, রিক্সিয়া সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় মাস্ক পরিধান করবে। অনলাইন ক্লাসে সবসময় যোগদান করবে এবং বাসায় পড়ালেখা করবে, এই কামনা করে আজকের মতন বিদায়। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।